সবাই চুপ থাকেন, আমরা এরপর দেখি। তাহলে আমরা একটু দেখলাম আটে কি দেখলাম। আমরা আজকের আপনাদের যে আলোচনা আটে দেখলাম, আটে হচ্ছে শাস্তির কথা বলা রয়েছে। আটের 1 2 3 4 5 6 7 পর্যন্ত আমরা দেখেছি। কারণ হচ্ছে এই আইনের অপ্রযোজ্যতা, আইনের ব্যতিক্রম গুলো কি রয়েছে যে পর্নোগ্রাফি হিসেবে বা এই আইনের বিধানাবলী প্রযোজ্য হবে না। দশে পড়লাম কি এটা হচ্ছে আমলযোগ্য, জামিনযোগ্য। আচ্ছা, এখন দেখেন আমরা দেখবো 11 বিচারের পদ্ধতি। এই বিচার টিচার যত কিছু আগে কিন্তু পরীক্ষা আসতো না, এখন কিন্তু এমসিকিউ আসে। এখন ম্যাজিস্ট্রেটের যত সকল ম্যাজিস্ট্রিয়াল যত কার্যক্রম আছে 2 4টা দিয়ে দেয়। অর্থাৎ যাই হোক না কেন, বিচার পদ্ধতি হচ্ছে, একটু মনোযোগ দেন, যে কোন আইনে বিচার হবে। আমরা সব সময় যতগুলো মাইনরে পড়বো, কার্যবিধিতে পড়বো, সবকিছু বলা রয়েছে যে এই আইনের অধীনে সংগঠিত, ও সেকশনটা ভিন্ন হতে পারে, যে এই আইনের অধীনে যদি সংগঠিত কোনো অপরাধ হয় সে বিচারের যে কার্যক্রম অবশ্যই ফৌজদারি বিধানাবলী প্রযোজ্য হবে। আই রিপিট, বিচারের পদ্ধতি হচ্ছে, যদি 11 ধারা বলা রয়েছে যে ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত যে পদ্ধতি রয়েছে, যে ট্রায়ালিং যে স্টেজ গুলো রয়েছে, যে সিস্টেম বা পদ্ধতি রয়েছে সেই অনুযায়ী হবে। সরকার, তবে শর্ত থাকবে, সরকার গেজেট প্রজ্ঞাপনকে যে কোনো সময় বিশেষ আদালত বা কোনো ট্রাইব্যুনালকে এন এর সংগ্রহ অপরাধ বিচার ক্ষমতা অর্পণ করতে পারবে। মনোযোগ দেন, এটা একটা কন্ডিশন। কন্ডিশনটা কি? যেমন নারী শিশু আমরা পড়েছি, আমরা ইয়েতে পড়েছি যে এটা আলাদা, কিন্তু মানব পাচার আইনে মানব ট্রাইব্যুনাল, নারী শিশু ট্রাইব্যুনাল। তো এই ক্ষেত্রে বলেছে যদি ফৌজদারি কার্যবিধি বিধান প্রযোজ্য হবে, তো শর্ত হচ্ছে যে কোনো সময় এটাকে সরকার গেজেট প্রজ্ঞাপন করে বিশেষ আদালতে এটা ট্রাইব্যুনাল গঠন করে অপরাধের বিচার কার্য করতে পারে। তাহলে আমরা কি নিলাম? 11 ধারা নিয়েছি বিচারের পদ্ধতিটি, কোন আইন কোন অপরাধের বিচার কোন পদ্ধতিতে হবে, ফৌজদারি কার্যবিধির অনুসরণ করবে। এমসিকিউ দেখেন, এই আইনের অধীন সংগঠিত অপরাধ বিচার কোন পদ্ধতিতে অনুযায়ী হবে, অবশ্যই ফৌজদারি কার্যবিধিতে। 2, সরকার কি করতে পারবে, এই আইনের বিশেষ আদালত ট্রাইব্যুনালকে ক্ষমতা দিতে, কি অবশ্যই পারবে, যে এই আইনের অধীন সংগঠিত অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারবে। এটা একটা ইম্পর্টেন্ট। এখন আসেন আপিল, ভেরি ইম্পর্টেন্ট। রিটেন এমসিকিউর জন্য সবসময় আপিল কোথায় করতে হয়, পরীক্ষা আসে। এই কিছু কিছু এমসিকিউ গুলো এগুলো একটু নোট করবেন আপনারা, যে পিডিএফ দিচ্ছি আপনাদের মেইন বই থাকবে, একটু একটু ছোট করে পেন্সিল দিয়ে নোট করবেন যে পরীক্ষা আসবে। যেগুলো বলি এগুলো একটু গুরুত্ব দিন। আপিল, আপিল করে একটা আবেদন, আপিল করবে কোথায়? সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করবে, যে ম্যাক্সিমাম আমরা যে নারী শিশুর উপর আপিল করবে হাইকোর্টে। কত দিনের মধ্যে করবে? অবশ্যই 30 দিনের মধ্যে করবে। যে কোথায়? এখতিয়ার সম্পন্ন আদালতে, যে এই আইনের অধীন যে বিচার কার্যক্রম সংগঠিত আদালত হবে, ট্রাইব্যুনাল কর্তৃক রায় আদেশ যাই হোক না কেন, সংক্ষুব্ধ ব্যক্তি এই রায়ের আদেশ প্রদান কত দিনে? 30 কার্য দিবস, সরি 30 দিনের মধ্যে এখতিয়ার সম্পন্ন আদালতে আপিল করতে পারবেন। কতদিন? 30 দিন। আপিল করবো কোথায়? হাইকোর্টে বলছে আমরা নারী শিশুতে, বাট এখানে যে আমরা বলবো যে এখানে বলছে এখতিয়ার সম্পন্ন, যদি আসে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে, আপিল কোথায় করবে? লিখবেন এখতিয়ার সম্পন্ন আদালতে। কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। এটা হচ্ছে 12 ধারা। তাহলে আমরা 11 কি দেখলাম? বিচারের পদ্ধতি, কোন কোন বিচার পদ্ধতি ফৌজদারি কার্যবিধিতে হবে, বিশেষ যদি বিশেষ আদালত হতে পারে সেটা আমরা কন্ডিশনে দেখলাম, সরকার গেজেটের মাধ্যমে প্রজ্ঞাপন দিতে পারে। 12 বললাম আপিল। আপিলেতে কি বলছে? কোথায়? সংশ্লিষ্ট অর্থাৎ এখতিয়ার সম্পন্ন আদালতে করবে, এবং কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। কে করবে? সংক্ষুব্ধ ব্যক্তি। প্রশ্ন, এই আইনের অধীন অধীন অদত্ত রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করার সময়সীমা কতদিন? অবশ্যই 30 দিন। আপিল করতে পারবেন অবশ্যই সংক্ষুব্ধ ব্যক্তি প্রদত্ত রায় আদেশে তারিখ 30 দিনের মতো। কে করবেন? সংক্ষুব্ধ। সংক্ষুব্ধ ব্যক্তি কি? সংক্ষুব্ধ ব্যক্তি কি? যিনি বাদী, আবেদনকারী, ভিকটিম, বুঝতে পারছেন? উনি। কিন্তু সংক্ষুব্ধ বোঝা যাচ্ছে, মনে হচ্ছে প্রতিপক্ষ। সংক্ষিপ্ত মনে হচ্ছে এরকম, তাই না? আমরা ইয়েতে পড়ছি না? আচ্ছা, এখন যেটা ইম্পর্টেন্ট, মনোযোগ দেন, পরীক্ষা আসে, পরীক্ষা যেটা আসে দেখেন, এটা এই আইনের 13 ধারা, যেটা হচ্ছে মিথ্যা মামলা, আমরা অন্য আইনে পাবো। মিথ্যা মামলা, আমরা যে মিথ্যা মামলা যদি দায়ের করে, এই যে এতক্ষণ যা ঘটনা পড়লাম, আমরা একটু আগে কিন্তু একটা ঘটনা পড়ছিলাম, 2টা গল্প পড়েছিলাম, যে ঘটনা সত্য, সে পুরোটাই সত্যকে আদালতে তদন্ত করে সেটা তার বিরুদ্ধে আদালতে থেকে চালান দেয়, তার শাস্তি দিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যদি কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা করে, এখানে যা ঘটনা গল্প রয়েছে এত পড়া দরকার নেই, সব মিথ্যা মামলার যে কথাগুলো একই। একটা আইনের এই প্যানাল কোডে যেটা পড়বেন 211 বা 182, যেটা প্যানাল কোডের, এবং অন্যান্য আমরা কিন্তু যারা কয়েকটা আইন শেষ করতে, ওখানে মিথ্যা মামলা, যৌতুক, যৌতুকে বলা রয়েছে, নারী শিশু। এই কথা শোনা যায়? কথা শোনা যায়? আচ্ছা। জি স্যার। আচ্ছা, তাহলে মিথ্যা মামলার এখানে একটু দেখেন, এখানে 2টা অপশন, যেটা হচ্ছে আমরা ওই যে নারী শিশু 17 ধারা ধরে পড়েছিলাম, এটার সাথে অনেক ধারা কানেক্টেড রয়েছে। তবে যেই ধারায় আসুক না, পরীক্ষায় যদি কোনো সৃজনশীল প্রশ্ন আসে সবসময় খেয়াল রাখবেন সেই ধারার
সেই ধারা থেকে যে ধারা থেকে প্রশ্ন করবে, যেই ধারার ঘটনা থেকে প্রশ্ন করবে, সেই ধারা যদি উত্তরিত হবে। আপনি সব জায়গায় মিথ্যা মামলার জন্য সব দিয়ে দিতে সাজা দিতে পারবেন না। স্পেসিফিক এখন যে ধারা প্রশ্ন করে, যে ধারা উদাহরণ থেকে যে ধারা প্রশ্ন করে, সেই ধারা থেকে উত্তরটা দিতে হয়। তাহলে আমরা মিথ্যা মামলা দেখলাম 13 ধারা। এই নির অর্থাৎ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ 2012 সালের যে আইনটি রয়েছে, এটা 13 ধারা মিথ্যা মামলা রয়েছে। অর্থাৎ মিথ্যা মামলা করবে কি, যে অর্থাৎ বলা রয়েছে কোনো ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে এসে ক্ষতি সাধন অভিপ্রায় বা এই ধারার অধীনে যদি অভিযোগ দায়ের করেন, যদি তদন্ত করার পর দেখা যায় এটা মিথ্যা, তার কোনো আইনানুগ কারণ নাই, হয়রানিমূলক মামলা দায়ের করে এই ধরনের অপরাধ করেছিল পর্নোগ্রাফি। জাস্ট এটুকুলো মিথ্যা মামলা দায়ের করার জন্য এই পর্নোগ্রাফি আইনের সেটা হচ্ছে 13 ধারা বিধান মোতাবেক সে দণ্ড হবে। এখানে 2 বছর সাজা, 10 লক্ষ টাকা, এগুলো সাজা মুখস্থ করার কোনো দরকার নেই, সাজা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে। আরেকটা যেটা বলছে যে এই আইনের অধীন যদি কোনো মামলা আদালত ট্রাইব্যুনালের কোনো শুনানি বিচার আনতে, মামলাটা যখন ট্রায়ালিং চলে, যখন ব্যক্তি এই আইনের অভিযুক্ত ব্যক্তিকে খালাস প্রদান করে, আদালত যদি মর্মে অভিযুক্ত হয় যে উক্ত অভিযুক্ত বিরুদ্ধে আইনত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন, মানে মানে যখন একটা পুলিশ তো তদন্ত করে দিছেই, মনোযোগ দেন, পুলিশ তো তদন্ত করে দিছেই, পুলিশ রিপোর্ট পাঠাইছে যে এটা হচ্ছে ফলস বা এটা হচ্ছে পর্নোগ্রাফি আইনের এটা 13 ধারা অনুযায়ী তার প্রসিকিউশন দাখিল করে দিছে, বাট এটা চার্জশিট দিছে মনে করেন। এই তখন দেখা গেছে যে অভিযুক্তরে যে খালাস দিয়ে দিছে, আদালতের ট্রাইব্যুনাল শুনানি বিচার আনতে যদি কোনো অভিযুক্ত ব্যক্তি খালাস প্রদান করে, তবে আদালত যদি মনে করে যে এই যে অভিযোগটি নিয়ে আসছে মিথ্যা ভিত্তিহীন, যে রিপোর্টটা দিছে, যদি মনে করে আদালতে শুনানি বিচার আনতে যদি মনে করা হয়, তাহলে অবশ্যই ওই ব্যক্তির বিরুদ্ধে এই মিথ্যা ভিত্তিহীনের জন্য তাহলে কিন্তু আরেকটা দায়ের করা সাজা দিচ্ছে, যেটা সর্বোচ্চ সাজা 2 বছর। ওটাও 2 বছর, এখানেও একই দেখেন, 1 লক্ষ টাকা, এটা 1 লক্ষ টাকা, এটা তো একটু পয়েন্ট রাখছে যে এই আইনের অধীনে যদি কোনো দায়েরকৃত আদালত মামলা যদি ট্রাইব্যুনালের শুনানি বা বিচার আনতে যদি কোনো অভিযুক্ত খালাস প্রদান করে, বিচার করার সময় যদি খালাস প্রদান দেয়, তাহলে তো এই একটা মিথ্যা মামলা দায়ের করছে, তাহলে তাকে এই কারণে তাকে আদালত থেকে মিথ্যা দায়ের কারণে তার বিরুদ্ধে কি মামলাটা, এটা আদালতের এখতিয়ার, সবসময় বলবো আদালতের, পুলিশের এখতিয়ার তো আপনি একে দেখলেনি। তবে যাই হোক, পরীক্ষা যদি প্রশ্ন আসে সেটা ওরকম যে ঘোরায় দেয় যে আদালতে মামলা বিচার চলাকালীন বা ট্রাইব্যুনাল বা শুনানি বিচার আনতে যদি অভিযুক্ত ব্যক্তিকে খালাস প্রদান করা হয়, আদালত যদি এই মর্মে অভিমত দেন যে আসলে আনিত এই অভিযুক্তের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন হয়রানিমূলক, তাহলে সেই ক্ষেত্রে এই তখন আপনি 8-এর 1-2 দরকার না, ডাইরেক্ট 8 দিয়ে দিবেন, মার্ক দিয়ে দিবেন পরীক্ষায়। কিছু কিছু ধারা আছে, এগুলো দেখতে হবে ভাই, পরীক্ষা দেখতে হবে, এগুলো হচ্ছে মুখস্থ করা, আমি এত প্র্যাকটিস করাবো দেখবেন হয়ে যাবেন। তা আপনারা 8 থেকে দেখি, 8-এ বললাম কি দণ্ড, 9-এ কি আইনের ব্যতিক্রম বা অপ্রযোজ্যতা কোন বিধান প্রযোজ্য হবে, 10-এ বললাম কি এটি একটি কি আমলযোগ্য জামিন অযোগ্য, 11 বললাম কি বিচারের পদ্ধতি, 12 কি পড়েছি আপিল, 12 পড়েছি কি আপিল কতদিনে করবে, সেটা হচ্ছে কতদিন, 30 দিন। 30 দিন। আর 13 ধারা হচ্ছে মিথ্যা মামলা অভিযোগ দায়ের করার সাজা। আমাদের এখন মনে হয় সর্বশেষ দ্বারা এটা, এখানে যেটা আছে মিথ্যা এমসিকিউ যেগুলো আছে সেগুলা এখানে দেখার দরকার নেই, এগুলা সহজ আছে। সর্বশেষটা হচ্ছে এ আইনের উদ্দেশ্য পূরণ করলো, ওটা বাদ দিয়ে দিচ্ছি 13, 14টা, যেটা এ আইনের উদ্দেশ্য পর বিধি প্রণয়ন ক্ষমতা কার, সরকারের, যেটা হচ্ছে আমাদের 14 ধারা বলা রয়েছে, ওগুলো পরীক্ষা আসার দরকার নেই। তাহলে আমরা 13 পর্যন্ত দেখলাম পর্নোগ্রাফি আইন। গতকাল আর আজকে ক্লাসে কিন্তু আপনাদের আলোচনা শেষ। আমরা আবার রাত্রে 8:30টার ক্লাসে আপনাদের আলোচনা করবো, যারা যারা একেবারে বুঝে নেয় তারা ওখানে জয়েন দিয়ে দিবেন, ওইটা হলো মেইন ক্লাস। আপনাদের 7টা থেকে শুধু নারীদের জন্য ব্যাচ রাখছি, এরা অনেকে জয়েন দিয়ে দিচ্ছে, তার একটা ব্যাচ হচ্ছে, আর ওখান থেকে অন্যান্য 2টা গ্রুপ থেকে আপনাদের সাথে জয়েন দিবে, যারা হচ্ছে ক্লাসে যারা অনেকে মিস করে আসতে পারেন না। আর একটু খেয়াল রাখবেন, আমার যেদিন আমি একটু বলে নিই আপনাদেরকে, আপনার আমাদের আলোচনা শেষ, আপনাদের এখন আলোচনা শুনবো। আচ্ছা, আর একটু একটু কথা বলে নিই, যেটা আমরা একটু দেখলাম, তাহলে আমরা একটু দেখে নিই, একটু প্রথম থেকে একটু দেখে আসি। তাহলে আমরা প্রথম থেকে দেখেছিলাম কি, এক ধারা বলছে কি এই আইনের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ 2012 নং অব্যবহিত হবে, যেটা আমরা প্রথম বলেছিলাম। 2 ধারা পড়েছিলাম কি পর্নোগ্রাফি কি, সবকিছু সংজ্ঞার কথা বলে রয়েছে আমরা, যে পর্নোগ্রাফি অর্থ পর্নোগ্রাফি সরঞ্জাম এবং শিশু সম্পর্ক বলেছিলাম, যেটা আমরা উমতে ঘ এবং ঘ। তাহলে আমরা কি এই আইন শুরু হয়েছে 1 থেকে 3 পর্যন্ত, শুরু কিভাবে বলেছে, এক হচ্ছে আইনের পর্নোগ্রাফি নাম হিসেবে কার্যকর, যেটা হচ্ছে 2012, 2 হচ্ছে পর্নোগ্রাফির সংজ্ঞা, 3 হচ্ছে আইনের প্রাধান্য, যেটা আমরা বলেছিলাম। 4-এ বলেছিলাম নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা কি, নিষেধাজ্ঞা ছিল যে পর্নোগ্রাফি সংরক্ষণ, তৈরি, বিক্রি, প্রচার করতে পারবে না, এটা একটা বলেছিলাম। আর 5-এ বলছিলাম কি তদন্ত, পুলিশ তদন্ত শুরু করবে, তদন্ত শুরু করে কি তার সময়সীমা কত দেওয়া হয়েছে, সে 75 কার্যদিবস পাবে, প্রথম হচ্ছে 30, তারপর 15, তারপর 30, এই 15 কার্যদিবস পাবে। 6-এ বলেছিলাম কি তল্লাশি, পুলিশ এই পর্নোগ্রাফি কানেক্টেড সাথে যে সরঞ্জাম গুলো পাবে সেগুলো কি হবে, দ্রুত তল্লাশি কার্যক্রম পরিচালনা করে যদি আসামি পাওয়া যায়, আসামির ক্ষেত্রে কি হবে, তার তার যদি দেহ তল্লাশি করার পর তার কাছে যাবো, সেগুলো জব্দালি করবেন, আর আসামি পেলে তো আপনি সরাসরি গ্রেপ্তারি করলেন, সেগুলো জব্দ করবেন, কম্পিউটার, মোবাইল, যাই কিছু পান। 7-এ হচ্ছে বিশেষজ্ঞ,
বলেছিলাম কি যা কিছু পাবেন এই কানেক্টেড, এই পর্নোগ্রাফি কানেক্টেড, এগুলো কি করবেন, অবশ্যই বিশেষজ্ঞের মতামতের জন্য, মামলা প্রমাণের জন্য সেগুলো মতামত গ্রহণ করার জন্য বিশেষজ্ঞকে পাঠাবেন। এই বিশেষজ্ঞ যারা যে মতামতটা দিবেন সেই মতামতটা আদালতে কি হবে, সেটা প্রাসঙ্গিক হিসেবে গ্রহণযোগ্য হবে, যেটা সাক্ষ্য আইনের 45 থেকে 51, 45 দ্বারা আমরা যেটা পড়েছিলাম। 8-এ বলেছিলাম কি 8 ধারা থেকে আমরা এখন 13 পর্যন্ত পড়লাম। 8-এ বলছিলাম শাস্তি, এখানে জরিমানার কথা বলা হয়েছে। আর 9 ধারা ব্যতিক্রম, যে শিক্ষা গবেষণা আইনি প্রযোজ্য, এবং সেটা বলছিলাম যে ধর্মীয় উদ্দেশ্যে যেটা আমরা পড়েছিলাম এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আর 10 ধারা আমলযোগ্য, সেটা বললাম আমরা, আমলযোগ্য মামলা যেটা জামিন অযোগ্য হবে। 11 ধারা মামলার বিচার পদ্ধতি, সেটাও আমরা দেখলাম, বিচার পদ্ধতি দেখলাম, ফৌজদারি কার্যবিধি অনুসরণ করবে। 12 বললাম আপিল, সেটা হচ্ছে আপিল করবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, সে আপিল করতে পারবে, সে কত দিনের মধ্যে, 30 দিনের ভিতরে। আর মিথ্যা মামলা কি, 13 ধারা, যদি কেউ মিথ্যা মামলা অভিযোগ করে সেটা 13 ধারা অনুযায়ী তার শাস্তি হবে। এই ছিল আলোচনা। 14 ধারা আমরা বলছিলাম বিধি প্রণয়নের ক্ষমতাকার সরকার, বিধি প্রণয়ন লেস ইম্পর্টেন্ট। শর্টকাটে মনে রাখার জন্য আপনারা এই ট্রিক্সটা গত ক্লাসে দেখেছিলেন। আর এখানে আরেকটু আমরা যেটা 5 লাইন একটা শর্ট গল্প দেখলাম। বলছিলাম সরকার আইন চালু করে নাম দিলেন, সংজ্ঞা দিলেন, আইনের প্রাধান্য নির্ধারণ করলেন, পর্নোগ্রাফি সংরক্ষণ, তৈরি, বাজারজাত সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করলো, পুলিশে তদন্ত করে তল্লাশি চালিয়ে আলামত জব্দ করলো, বিশেষজ্ঞের মতামত নিল, অপরাধ প্রমাণ হলে দণ্ড দেওয়া যায়, এবং শিক্ষামূলক ক্ষেত্রে ব্যতিক্রম হলে রইল, সেটা হচ্ছে আইনের অপরাধতা। 9 ধারা, সরি, আমলের অযোগ্য হয়ে বিচার, আমলযোগ্য হচ্ছে যেটা আমরা কথা দেখলাম 10 ধারা, বিচার আপিল, বিচার দেয় বিচার পদ্ধতি দেখলে 11, আপিল হচ্ছে 12, মিথ্যা মামলার ক্ষেত্রে হচ্ছে 13 ধারা, বিধি প্রণয়ন হচ্ছে 14। এই ছিল মোটর আলোচনা। আর এখানে একটা গল্প দিয়েছে, সেটা আপনাদের পিডিএফ এ দেওয়া আছে, আপনি একটু পড়ে দেখেন। এখানে যে গল্পটা আছে আপনারা গল্প শেষে অবশ্যই এটা একটু পড়ে নেবেন, মোটামুটি আলোচনা। এই মোটামুটি 2টা সেকশনে আপনাদের আলোচনা শেষ করছে, এখন আপনাদের প্রশ্ন নিব, দেখি